অবশেষে দীর্ঘ 4 বছর পরে জিডিএমও বা জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়েছে এবং এই নোটিশের জন্য অনেকেই ওয়েট করছিলে, অনেকেই ভাবছিলে যে এমবিবিএস পরে কি করবে, কারণ অনেকেই জবলেস হয়ে যেতে পারো, এই ভাবনাটা অনেকেই ভাবছিলে। তো অবশ্যই দেখো সেই ভাবনাটা এই মুহূর্তে দূর হলো। দেখো প্রায় 1300টা সিটের কিন্তু একটা ভ্যাকেন্সি বেরিয়েছে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারের জন্য। এবং অনেকে এখন ভাবছো যে এমবিবিএস পাস করার পরে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করবে নাকি নিট পিজি প্রিপারেশন যদি ভালো থাকে নিট পিজি দেবে, এইসব নিয়ে অনেক প্রশ্ন তোমাদের মনে জন্ম দিয়েছে। এবং যারা এমডি কমপ্লিট করে নিয়েছো তারাও এখনও ভাবছো যে জেনারেল ডিউটি মেডিকেল অফিসারে জয়েন করবে কি না। তো তাহলে তারা বা তোমরা সবাই এই ভিডিওটা দেখে নাও, এবং যারা নিট অ্যাসপিরেন্ট রয়েছে বা যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার রয়েছে এমবিবিএসে, অবশ্যই ভিডিওটা দেখো। তোমাদের সব কোয়ারি বা যত কিছু প্রশ্ন রয়েছে সব আজকে আমি ক্লিয়ার করে দেবো। তাহলে এই ছিল নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ। অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে এবং এর ডেটটা হচ্ছে 13 আগস্ট থেকে 3 সেপ্টেম্বর। ওকে, এবং এখানে আমরা তাহলে ভ্যাকেন্সিটা দেখে নিই। ইউআরের জন্য ভ্যাকেন্সি রয়েছে 514, 514। এসসির জন্য রয়েছে 258, এসটির জন্য রয়েছে 74, ওবিসির জন্য রয়েছে 123, ওবিসি বি এর জন্য রয়েছে 86 এবং ইডাব্লিউএস ক্যাটাগরির জন্য রয়েছে 123। তার সাথে পিডাব্লিউডির জন্য রয়েছে 37 এবং এসসি পিডাব্লিউডির জন্য রয়েছে 12। টোটাল 1227, অর্থাৎ 1227 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার কিন্তু নিয়োগ হবে। ওকে, লাস্ট রিক্রুটমেন্ট হয়েছিল 4 বছর আগে, এবং 4 বছরের মধ্যে কিন্তু অনেক এমবিবিএস যারা পাস আউট হয়ে বেরিয়ে রয়েছে, অনেকে পিজি করেছে, অনেকে আরমোশিপ জয়েন করেছে, কেউ হাউসটারশিপ করছে বা কেউ বাড়িতে বসে প্রিপারেশন নিচ্ছে বা এখনও জব পায়নি, তারা কিন্তু সবাই এটার জন্য অ্যাপ্লাই করবে, আমার তো তাই মনে হচ্ছে। এরপর তাহলে জেনে নিই স্কেল অফ পে, স্যালারি কত আছে 56,100। এই স্যালারি কত, এটা হচ্ছে বেসিক পে, তাহলে এক্স্যাক্ট স্যালারি তোমরা কত পাবে ইন হ্যান্ড সেটাও আমি আলোচনা করব। তাহলে এখন প্রসেসটা তোমাদের অবশ্যই জানা দরকার। এই নয় যে সেপ্টেম্বরের মধ্যে অ্যাপ্লিকেশন তোমরা জমা দিয়ে দিলেই মানে অক্টোবর থেকে চাকরি তোমরা শুরু করে দেবে, স্যালারি ঢুকবে, তা কিন্তু নয়। তার একটা প্রসেস রয়েছে এবং সেই প্রসেসটা আমি আলোচনা করব। তাহলে অ্যাপ্লিকেশন আগস্ট এবং সেপ্টেম্বরের 2025-এর মধ্যে অ্যাপ্লিকেশনটা তোমরা জমা করলে এরপর হবে ইন্টারভিউ। ইন্টারভিউ যেটা হবে সেটা হচ্ছে অক্টোবর থেকে নভেম্বর মাসে ইন্টারভিউ হবে, এবং অক্টোবরে যেহেতু কালী পুজো এই ব্যাপারগুলো থেকে যাচ্ছে তাই অক্টোবরের মধ্যে ইন্টারভিউ কমপ্লিট নাও হতে পারে, নভেম্বরটার মধ্যে কিন্তু ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে। এবং তারপরে যেটা বেরোবে সেটা হচ্ছে একটা র্যাঙ্ক লিস্ট বেরোবে, এবং এই র্যাঙ্ক লিস্ট আমার যতদূর মনে হচ্ছে ডিসেম্বরে র্যাঙ্ক লিস্টটা বেরোবে। কেন র্যাঙ্ক লিস্ট বেরোবে, কারণ যে যত মার্কস পেয়েছে বা ইন্টারভিউতে যে মার্কস পেয়েছে সেই অনুযায়ী একটা র্যাঙ্ক লিস্ট বেরোবে, এবং এই র্যাঙ্ক লিস্ট বেরোনোর পরে কাউন্সিলিং হবে, এবং কাউন্সিলিংয়ের আগে যেটা হবে সেটা হচ্ছে ভ্যাকেন্সি লিস্ট, অর্থাৎ কোন এরিয়াতে কোন প্রাইমারি হেলথ সেন্টারে কতগুলো মেডিকেল অফিসারের জন্য ভ্যাকেন্সি রয়েছে। তাহলে এই ভ্যাকেন্সি লিস্ট যদি বেরিয়ে যায় তাহলে কী হবে, এবং তারপরে যদি কাউন্সিলিং হয় তাহলে নিজের পছন্দের এরিয়া মতো তোমরা কাউন্সিলিংয়ে বসতে পারবে, নিজের পছন্দের মতো তোমরা যে সিটগুলো রয়েছে সেগুলো তোমরা চয়েস করতে পারবে। অনেকে বাড়ির কাছাকাছি নিতে চায়, অনেকে আবার কলকাতার কাছাকাছি নিতে চায়। তাহলে তোমার যেরকম র্যাঙ্ক থাকবে সেই র্যাঙ্ক অনুযায়ী তুমি কাউন্সিলিংয়ে বসবে, এবং কাউন্সিলিংয়ে বসার পরে তুমি সেই সিটগুলো নেবে, এবং এইভাবেই হবে। এরপর হচ্ছে রেজাল্ট বেরোবে ফেব্রুয়ারি মাসে আমার মনে হচ্ছে, এবং জয়নিং মার্চ হয়ে যেতে পারে। এটা হচ্ছে আমার মনে হলো যে মার্চ হয়ে যেতে পারে, এর মধ্যে যদি খুব তাড়াতাড়ি হয় জয়নিং হতে হতে অ্যাটলিস্ট জানুয়ারি ফেব্রুয়ারি তো হয়েই যাবে, এবং খুব যদি বেশি দেরি হয় সেটা হচ্ছে এপ্রিল মে অবধিও হতে পারে, কিন্তু ভোটের আগেই হয়ে যাবে, অর্থাৎ 2026 সালে যে বিধানসভা ভোট রয়েছে তার আগে কিন্তু পোস্টিংটা হয়ে যাবে। ওকে, এরপর চলে আসে স্যালারি। 56,100 হচ্ছে বেসিক পে। তাহলে বেসিক পে যখন 56,100, এখন ডিএর হচ্ছে 18% ডিএ। তাহলে এখন যদি 18% ডিএ দেওয়া হয় বা ডিআরনেস অ্যালাউন্স, তার অ্যামাউন্টটা হচ্ছে 12,118, এবং এইচআরএ বা হাউস রেন্ট অ্যালাউন্স হচ্ছে 6,732 টাকা। কিন্তু জেনারেল ডিউটি মেডিকেল অফিসারদের যেহেতু কোয়ার্টারে থাকতে হয় তাহলে এই অ্যালাউন্সটা তোমরা পাবে না। তার সাথে মেডিকেল অ্যালাউন্স পাবে 500 রুপিস, নন প্র্যাকটিসিং অ্যালাউন্স। জেনারেল ডিউটি মেডিকেল অফিসার তোমরা যদি প্র্যাকটিস করতে না চাও তোমাদের কিন্তু এনপিএটা দেওয়া হয়, সেটা হলো 11,220। আদার অ্যালাউন্স কিছু নেই। তাহলে টোটাল গ্রস স্যালারি হচ্ছে 86,670 মাইনাস এই এইচআরএটা তোমাদের বাদ দিয়ে দিতে হবে, কারণ তোমাদের যেহেতু কোয়ার্টার দেওয়াই হবে এবং তোমাদের কোয়ার্টারে থাকতে হবে, তাহলে হাউস রেন্ট অ্যালাউন্সটা পাবে না। তাহলে তোমরা 80,000 টাকা তোমাদের থাকবে স্টার্টিং স্যালারি, এবং তারপরে যেহেতু প্রত্যেক বছর বেসিকটা ইনক্রিজ করে, তাহলে বেসিক ইনক্রিজ করার সাথে সাথে স্যালারিটাও ইনক্রিজ করে। এবং আমি এটার জন্য আলাদা একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওর লিঙ্ক দেখো আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তুমি জানতে পেরে যাবে যে স্যালারিটা কীভাবে ইনক্রিজ করে। ওকে, তাহলে এই অবধি তোমরা জানতে পেরে গেলে। তাহলে জয়নিং তোমরা ধরে রাখো 2026-এর মার্চের দিকে তোমাদের জয়নিং হবে। এরপরে চলে আসে এজ অফ রিল্যাক্সেশন।
দেখো 36 ইয়ার্স যারা এমবিবিএস করছে তাদের জন্য, এবং কেউ যদি পোস্ট গ্রাজুয়েশন করে আসতে চায় তাদের জন্য কিন্তু 40 ইয়ার্স অফ 40 বছরে কিন্তু রিল্যাক্সেশন রয়েছে। অর্থাৎ এমডি করে এলে 40 বছর বয়সে যে কেউই চাকরিতে আসতে পারে, এবং যদি শুধু এমবিবিএস করা থাকে তাহলে 36 ইয়ার্স, এবং তার সাথে আলাদা 2 ইয়ার রিল্যাক্সেশন থাকবে যদি অন্য কোনো এক্সপিরিয়েন্স থাকে। ওই অবধি তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে চলে আসি তাহলে এজ অফ রিল্যাক্সেশনের আবার কিছু কোটা অনুযায়ী এজ অফ রিল্যাক্সেশন থাকে, সেটা তোমরা দেখে নিতে পারো। আনরিজার্ভদের জন্য কোনো রিল্যাক্সেশন থাকবে না, শিডিউল কাস্টদের জন্য 5 ইয়ার্স, শিডিউল ট্রাইবদের জন্য 5 ইয়ার্স, এবং এইভাবে মেনশন রয়েছে, এটা তোমরা দেখে নাও। এরপরে যেটা আলোচনা করব সেটা হলো মার্কস ডিস্ট্রিবিউশন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইবারে কিন্তু এমন একটা মার্কস ডিস্ট্রিবিউশন হয়েছে, আগের জিডিওমো রিক্রুটমেন্টগুলোতে কিন্তু সেটা ছিল না। কীভাবে দেখো, টোটাল 100 মার্কস থাকবে, 100 মার্কসের মধ্যে অ্যাকাডেমিক মার্কস থাকছে 70। এই অ্যাকাডেমিক মার্কসটা কিসের অ্যাকাডেমিক মার্কস? এমবিবিএস ডিগ্রি in first schedule, second schedule or part 2 of the third schedule of the Indian Medical Counseling Act, অর্থাৎ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং পার্ট 1 ফাইনাল ইয়ার, পার্ট 1 পার্ট 2, এইগুলোতে তোমরা যা মার্কস পেয়েছিলে তার এভারেজ করতে হবে, তার গড় মার্কস অনুযায়ী তোমাদের মার্কস দেওয়া হবে। তোমার যদি 50 থেকে 55-র মধ্যে তোমার এভারেজ থাকে, পার্সেন্টেজ থাকে, তাহলে তুমি পাবে 65 মার্কস। তোমার যদি 55 থেকে 60-র মধ্যে থাকে তাহলে তুমি পাবে 66 মার্কস। এই অবধি বোঝা গেছে? তাই এই অবধি তোমরা বুঝতে পারছো। এবং তোমার যদি 70 থেকে 75-এর মধ্যে থাকে তাহলে তুমি পাবে 69, এবং 75-এর ওপরে যদি থাকে তাহলে তুমি পাবে 70 মার্কস। 70-তে 70 পাচ্ছ। তাহলে জেনারেলি সবার যেটা থাকে 60 থেকে 65%-এর মধ্যেই সাধারণত সবার মার্কস থাকে, এবং তাহলে তারা তোমরা ধরে নাও তোমরা এখান থেকে 66 বা 66 পাচ্ছ আউট অফ 70। এবং এখানে তোমার যদি সাপ্লি থাকে, পার সাপ্লিতে কিন্তু 0.5 মার্কস করে মাইনাস হয়ে যাবে, ডিডাক্টেড হয়ে যাবে। তোমার যদি দুবার সাপ্লি থাকে তাহলে 1 মার্কস কিন্তু মাইনাস হয়ে যাবে। তাহলে এই অনুযায়ী তোমার কত পার্সেন্টেজ হচ্ছে এবং তোমার সাপ্লি থাকলে তুমি নিজের মার্কস কিন্তু ক্যালকুলেশন করে নিতে পারো। এটা পুরো ক্লিয়ারলি তোমরা আইডিয়া করে নিতে পারবে। এবং এফএমজি যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের কিন্তু একই মার্কস। এবার এফএমজি ক্যান্ডিডেটরা যেহেতু আদার্স কান্ট্রি থেকে আসছে, তাহলে সেক্ষেত্রে তাদের যদি, জানি না তাদের ইউনিভার্সিটির ব্যাপার কী থাকে, এবং তাদের যদি পার্সেন্টেজ বেশি থাকে তাহলে এখানে কিন্তু তারা তোমাদের থেকে এগিয়ে গেল। এবং এখানে কিন্তু কোথাও মেনশন করা নেই যে এফএমজি ক্যান্ডিডেটদের আলাদাভাবে দেখা হবে, সেরকম কিন্তু কোনো ব্যাপার নেই। তাদের ইউনিভার্সিটিতে, তাদের ওই কান্ট্রিতে তাদের যদি পার্সেন্টেজ বেশি থাকে, মার্কসের পার্সেন্টেজ বেশি থাকে, তাহলে কিন্তু তারা সেই অনুযায়ী তারা কিন্তু এখানে মার্কস বেশি পাবে। ওকে, এরপরে চলে আসি এই এক্সপিরিয়েন্সের ক্যাটাগরিতে চলে আসি। এক্সপিরিয়েন্সের ক্যাটাগরিতে দেখো কী বলেছে, এটা খুব ইম্পর্টেন্ট। আগে এক্সপিরিয়েন্স হাউস স্টাফশিপ থাকলেই 25 মার্কস আলাদা করে থাকতো। এখন কি বলেছে দেখো, ডক্টরস হু হ্যাভ সার্ভ আন্ডার দি স্টেট গভর্নমেন্ট অ্যাজ হাউস স্টাফ অর সার্ভ আন্ডার দি স্টেট গভর্নমেন্ট আইদার রেগুলার অর কন্ট্রাকচুয়াল অর হ্যাভ ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন প্রাইভেট অ্যাজ মেডিকেল প্র্যাকটিশনার। তাহলে কেউ যদি 1 ইয়ারের হাউস স্টাফশিপ করে তার জন্য আলাদা করে কিন্তু 15 দেওয়া হবে না, কোথাও বলা নেই। তাহলে 1 ইয়ারে যদি কেউ হাউস স্টাফশিপ করে তাহলে তার কোন স্ল্যাবে আসছে দেখো, লেস দেন 24 মান্থস, তাহলে সে 3 মার্কস এক্সট্রা পাবে। ব্যাপারটা বোঝা গেছে? আর কারো যদি হাউস স্টাফশিপ না থাকে সে 3 মার্কসটাও পাবে না। আর 6 মাসের কম যদি হাউস স্টাফশিপ থাকে বা 6 মাসের কম এক্সপিরিয়েন্স থাকে তাহলে সে এই 15-র মধ্যে 0 পাবে। এরপরে এখানেই হচ্ছে ব্যাপার। এরপরে কেউ যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে নেয়, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশন করছে মানে 36 মান্থসে তার এক্সট্রা কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়েছে। তাহলে 36 মান্থসের যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে হচ্ছে সে এই স্ল্যাবে পড়ছে, তাহলে সে কিন্তু পাচ্ছে 9 মার্কস। ওকে, এবং পোস্ট গ্র্যাজুয়েশনের সাথে তার যদি হাউস স্টাফশিপ করা থাকে, এটা বোঝা গেছে, 1 ইয়ারের, তাহলে 36 প্লাস 1 ইয়ার 48, লেস দেন 48 যদি হয়ে যায় তাহলে 9, এবং 48-এর যদি বেশি থাকে তাহলে সে 12 মার্কস পাচ্ছে। তাহলে পিজি যদি করা থাকে এমবিবিএসদের তুলনায় সে কিন্তু 9 মার্কস বেশি পেয়ে যাচ্ছে। ব্যাপারটা বোঝা গেল? আবার বলছি, কারো যদি পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি থাকে, পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি করার পরে কেউ যদি জিডিএমও জয়েন করতে চায় সে এখানেই কিন্তু মার্কস বেশি পেয়ে যাচ্ছে। এবং হাউস স্টাফশিপ করা থাকলে 3 মার্কস বেশি পাচ্ছে, এবং হাউস স্টাফশিপ কেউ যদি না পায় তাহলে না করে সেই 15-এর মধ্যে কিন্তু সে 0 মার্কস পাচ্ছে। তাহলে হাউস স্টাফশিপটা ইম্পর্টেন্ট। এবং পোস্ট গ্র্যাজুয়েশন ক্যান্ডিডেট যদি চলে আসে এই ইন্টারভিউতে, তাহলে তাদের থেকে তোমরা যারা এমবিবিএস পাস করে আসছো তারা কিন্তু তোমরা পিছিয়ে যাচ্ছ, 9 মার্কস কিন্তু তাদের থেকে তোমরা কম পাচ্ছ, আর 15 মার্কস রয়েছে ইন্টারভিউর জন্য। ওকে, তাহলে এই হচ্ছে 100 মার্কসের হবে, এবং এই অনুযায়ী র্যাঙ্ক লিস্ট হবে, এবং র্যাঙ্ক লিস্ট অনুযায়ী কাউন্সিলিং হবে, এবং যে র্যাঙ্ক থাকবে সেই অনুযায়ী তোমরা তোমাদের
চয়েস করে নেবে তোমরা কোন জায়গাতে পোস্টিং নেবে, এই অবধি বুঝতে পেরে গেছো। তাহলে টোটাল সিট কত রয়েছে জিডিএমের জন্য? 1227, 1227। এখন তাহলে এখনকার সিনারিওতে আসি, বাস্তব সিনারিও কি বলছে, কতজন ক্যান্ডিডেট রয়েছে বা কতজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে কি মনে হচ্ছে? এই মুহূর্তে প্রায় 5000+ এমবিবিএস এবং ফরেন্সিক এফএমজি যারা পাস করে এসছে তারা কিন্তু অলরেডি রয়েছে, তারা কিন্তু সবাই অ্যাপ্লাই করবে এই জবের জন্য। এরপরে চলে আসে এমডিএমএস ক্যান্ডিডেট কতজন রয়েছে? এই মুহূর্তে প্রায় 2500 জন এমডিএমএস ক্যান্ডিডেট রয়েছে যারা প্রাইভেট প্র্যাকটিস করছে, যারা কিন্তু এখনও সরকারি কোনো জব করছে না বা যাদের জব এখনও সিকিউরড নয়। তার মধ্যে কেউ এসআরশিপ করছে, কেউ প্রাইভেট প্র্যাকটিস করছে, তারাও ট্রাই করতে পারে। এখন সিকিউরড জব সবাই চায়। এর মধ্যে এই যে 2500 জন এমডিএমএস ক্যান্ডিডেট রয়েছে এদেরকে আমি 3টে ভাগে ভাগ করলাম। 2025 সালে মানে এবছর যারা এমডি কমপ্লিট করে যাদের ফার্স্ট ইয়ার এসআরশিপ শুরু হলো তাদের সংখ্যা হচ্ছে 800। 2024 সালে যারা এমডি কমপ্লিট করেছে অর্থাৎ 1 বছর এসআরশিপ হয়ে গেছে তাদের সংখ্যা ধরে নিলাম 600। 200 জন কম কেন? কারণ 200 জন অলরেডি এস্টাবলিশ প্রাইভেট প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং তারা এই জবের জন্য অ্যাপ্লাই করবে না। কিন্তু এই 6 জন রয়েছে যারা 1 বছরের এসআরশিপ কমপ্লিট হয়ে গেছে। আরও প্রায় 500 জন মতো ক্যান্ডিডেট রয়েছে যারা 2023 সালে এমডিএমএস তারা কমপ্লিট করে ফেলেছে, 2 বছর এসআরশিপও হয়ে গেছে, 1 বছর এসআরশিপ বাকি আছে। তারা সবাই যেহেতু এই সিকিউরড জবটা চায় তাহলে তারাও এখানের জন্য অ্যাপ্লাই করবে। এবং আমি এমনও জানি প্রায় আরও 400 জন রয়েছে যারা কিন্তু 3 বছরের কিন্তু এমডিএমএস কমপ্লিট করার পরে 3 বছরের এসআরশিপ কমপ্লিট হয়ে গেছে। তাদের কেউ জয়েন করে নিয়েছে স্পেশালিস্ট মেডিকেল অফিসারে, যেটা 2 বছর আগে রিক্রুটমেন্ট হয়েছিল, এবং অনেকে জয়েন করেনি। যারা জয়েন করেনি তাদের 400 জন মতো ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করবে। তাহলে এখানেই তো আমার হয়ে গেল প্রায় 600, 4000, 1500, প্রায় 2300 জন, প্রায় 2200 থেকে 2300 জন ক্যান্ডিডেট যাদের কিন্তু এখনও কিন্তু সিকিউরড জব নেই, সরকারি চাকরি নেই, কেউ প্রাইভেট প্র্যাকটিস করছে, কেউ এসআরশিপ করছে, তারাও কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করবে। এবং 2300 অ্যাপ্লাই করলে অ্যাটলিস্ট 800 থেকে 1000 জন তো অ্যাপ্লাই করবেই যারা এমডিএমএস কমপ্লিট করে নিয়েছে এবং যাদের প্রাইভেট প্র্যাকটিস খুব একটা ভালো চলছে না এবং যারা এই মুহূর্তে সিকিউরড জব চাইছে, একটা জব চাইছে, একটা সরকারি চাকরি চাইছে, তারা কিন্তু এটার জন্য অ্যাপ্লাই করবে। তাহলে এরা যদি অ্যাপ্লাই করে তাহলে এই 5000 জন এমবিবিএসের মধ্যে কতজন এখানে চান্স পাবে? বিশেষ করে আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য চান্স কিন্তু খুব কম থাকছে। ওকে, এটা আমার মনে হলো। তাহলে এরপর আলোচনা করব যারা এমবিবিএস পাস করে দুটো অপশন রয়েছে। তুমি ইন্টারভিউ দিয়েছো, ইন্টারভিউতে তুমি জিডিএমও পাচ্ছ, অথবা তুমি নিট পিজি দিয়েছো, নিট পিজিতে ভালো র্যাঙ্ক হয়েছো। তুমি কোনটা নেবে বা কোনটা নেওয়া উচিত তুমি তোমার মতো করে ঠিক করো না। প্রত্যেকেরই কিছু অ্যাডভান্টেজ রয়েছে, সেটা আমি আলোচনা করব। ধরে নিলাম কেউ যদি এবছর 2026-এ জিডিএমওতে জয়েন করে তাহলে 3 বছর সার্ভিস করবে। ঠিক একই সাথে কেউ যদি নিট পিজিতে ভালো সাবজেক্ট পেয়ে 26, 27, 28 এই 3 বছর সে এমডিএমএস করবে। কী ভালো সাবজেক্ট পেলে তবেই নিট পিজিতে যাওয়া উচিত, নাহলে জিডিএমও ভালো, এটার জন্য আলাদা ভিডিও রয়েছে, এর ডিসক্রিপশন দিয়েছি, ভিডিওটা অবশ্যই দেখে নাও। নাহলে এমন কোনো সাবজেক্ট নিয়ে তুমি এমডিএমএস করতে চলে গেলে জিডিএমও না নিয়ে, তাহলে কিন্তু ওই এমডিএমএস কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাকে আফসোস করতে হবে যে জিডিএমওটা নিলেই ভালো হতো। তাহলে আমি দুজন বন্ধুর কথা আলোচনা করবো। এক বন্ধু যে জিডিএমও নিয়েছে এমবিবিএস পাস করার পরে, আরেকজন বন্ধু জিডিএমও নেয়নি, ভালো সাবজেক্ট পেয়ে এমডিএমএস করতে চলে গেছে। তাহলে 3 বছর সার্ভিস করলো, আর এই বন্ধুটা 3 বছরে 2028 সালের মধ্যে তার এমডিএমএস হয়ে গেছে। 3 বছর সার্ভিস করেছে 28 সাল, তাহলে 3 বছর সার্ভিস করার পরে সে এমডি করতে এসছে, 3 বছরের এমডি 2031-এর মধ্যে তার এমডিএমএস হয়ে গেল। ওই 2031 সালে ওই বন্ধুটু কী করেছে, তার এসআরশিপ কমপ্লিট করেছে, 3 বছরের এসআরশিপ বন্ড পোস্টিং সে কমপ্লিট করেছে। 2032 সালে সে কিন্তু এমডি করার পরে আবার জবে জয়েন করবে স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসেবে। এখানে জিডিএমও ছিল, তারপরে 2032 সালে সে কিন্তু স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসেবে জয়েন করবে। এই 2032 সালে এই বন্ধুটির কী খবর? এই বন্ধুটির তখন কিন্তু অপশন রয়েছে প্রাইভেট প্র্যাকটিস, এবং প্রাইভেট প্র্যাকটিস ছাড়াও সে কিন্তু আলাদা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসেবেও জয়েন করতে পারে, ডিপেন্ড করছে তার রিক্রুটমেন্ট হবে কি হবে না তার উপরে। তাহলে জিডিএমোর অ্যাডভান্টেজ কি? যে বন্ধুরা 2026 সালে জিডিএমও জয়েন করে নিচ্ছে তার জব একটা সিকিউর থাকলো, সে 3 বছর সার্ভিস করার পরে সার্ভিস কোটা পাচ্ছে, সার্ভিস কোটা পেয়ে সে ভালো সাবজেক্টে এমডিএমএস করার সুযোগ পাচ্ছে, তার একটা প্রপার ফ্যামিলি প্ল্যানিং মানে যারা সার্ভিসে চলে আসে তারা এই 3 বছরের মধ্যে প্রপার একটা ফ্যামিলি প্ল্যানিং করে নেয়, বিয়ে করে নেয় বা তাদের কোনো সন্তান হয়ে যায় এবং তারপরে তারা এমডি করতে আসে। তাহলে সঠিক সময়ে তার প্রপার ফ্যামিলি প্ল্যানিংটাও কিন্তু হয়ে যায়। এবং আরেকটা বড় কথা, তারা কিন্তু স্যালারি পাবে, সে সার্ভিস করার সময় স্যালারি পাবে, সে সার্ভিস করে যখন এমডিএমএস করতে আসবে
তখনও সে স্যালারি পাবে, 1 লাখ টাকার বেশি স্যালারি হয়ে যায়। এবং তারপরে যখন স্পেশালিস্ট মেডিকেল হিসেবে জয়েন করবে, কোনো ইন্টারভিউ দিতে হচ্ছে না, ডিরেক্ট এসে জয়েন করবে, কারণ তার যেহেতু জবটা ছিল জিডিএমও, সে কিন্তু স্যালারি পেতে থাকবে এবং স্যালারি ইনক্রিমেন্ট বছরে 3,000 টাকা হতে থাকে। তাহলে ডিসঅ্যাডভান্টেজ কী? ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে জিডিএমও হিসেবে যখন জয়েন করবে, তোমার ভিলেজ পোস্টিং হতে পারে। তোমার যদি ভিলেজ পোস্টিং ভালো না থাকে, তুমি যদি টাউনে বড় হয়েছে, তোমার ভিলেজে যেতে ভালো লাগবে না, তাই এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। আরেকটা সবথেকে যেটা খারাপ লাগে, সেপারেশন ফ্রম পিজি ফ্রেন্ড। তোমার যদি বন্ধুরা ডিরেক্ট নিট পিজি পেয়ে যায় এবং তুমি যদি সেখানে জিডিএমও জয়েন করো না, তোমার বন্ধুদের থেকে নিজেকে একটা ইনফিরিয়ার ফিল হবে। লেস টাইম ফর স্টাডি, যেহেতু তুমি প্রপার ফ্যামিলি প্ল্যানিং করছো জিডিওমোশিপে, তুমি জিডিওমোশিপে তোমাকে অনেক কিছু দায়িত্ব পালন করতে হয় মেডিকেল অফিসারে, তার জন্য তুমি পড়ার টাইম কম পাবে। এবং এখানে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে মেডিকেল এডুকেশন সার্ভিসে তুমি কিন্তু আসতে পারবে না, তুমি কিন্তু আর অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসোসিয়েট এই প্রফেসরগুলো তুমি হতে পারবে না, কারণ তুমি জিডিওমো করছো, জিডিওমো করার পর তুমি সার্ভিস করবে, সার্ভিস করার পরে তুমি এমডিএমএস করতে যাবে, এমডিএমএস করে তুমি স্পেশালিস্ট মেডিকেল হিসেবে জয়েন করছো, তুমি কিন্তু মেডিকেল এডুকেশন সার্ভিসে জন্য তুমি আর আসতেই পারবে না। অর্থাৎ তুমি যদি একবার জিডিওমো নিয়ে নাও, তাহলে কিন্তু মেডিকেল কলেজের প্রফেসর হওয়ার চান্স খুবই 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 কম। ওকে, এরপরে চলেছে যে বন্ধুটা ডিরেক্ট নিট পিজি করতে চলে এসেছিলো 2026 সালে জিডিওমো না নিয়ে, তার কি অ্যাডভান্টেজ? সে সবার ওই বন্ধুদের তুলনায় প্রায় 3 বছর আগেই তার এমডি ডিগ্রি সে পেয়ে যাচ্ছে, তাহলে সে 3 বছর আগেই সে প্রাইভেট প্র্যাকটিস করতে পারছে অ্যাজ এ স্পেশালিস্ট, এবং স্পেশালিস্ট হয়ে যাওয়ার পরে সে মেডিকেল অফিসার হিসেবেও জয়েন করতে পারে, স্পেশালিস্ট মেডিকেল অফিসার হিসেবে, এবং সে মেডিকেল এডুকেশন সার্ভিসেও জয়েন করতে পারে। অর্থাৎ ডিরেক্ট কেউ যদি পিজি করতে চলে যায় সবার প্রথমে, তার হাতে দুটো অপশন রয়েছে, সে মেডিকেল অফিসার হিসেবে জয়েন করতে পারে, সে চাইলে মেডিকেল কলেজের প্রফেসরের জন্য সে এলিজিবল হতে পারে বা ইন্টারভিউতে যেতে পারে, এটা একটা অ্যাডভান্টেজ। একটা হাইলি স্ট্যাটাস থাকবে, তোমার বন্ধুরা জিডিওমো করবে, তুমি সেখানে নিট পিজি নিয়ে ভালো সাবজেক্ট পেয়ে তুমি যদি নিট পিজি করো, তোমার ডেফিনেটলি একটা স্ট্যাটাস হাই থাকবে। ডিসঅ্যাডভান্টেজ কি? জব গ্যারেন্টি কিন্তু কোনো নেই। এমডি হয়ে যাওয়ার পরে, এসআরসিপ কমপ্লিট হয়ে যাওয়ার পরে তখন কিন্তু জবের কোনো গ্যারেন্টি থাকবে না বা রিক্রুটমেন্ট আদৌ হবে কি না, তাই এটা একটা তোমার একটা ডিসঅ্যাডভান্টেজ। লেস স্টাইপেন্ড পাবে, তুমি যখন এসআরশিপ করবে তখন তুমি স্টাইপেন্ড কম পাবে, তুমি যখন এমডিএমএস করবে স্টাইপেন্ড কম পাবে, তোমার যে বন্ধুটা জিডিওমোতে জয়েন করে নিয়েছিল সে কিন্তু ভালো মতো স্যালারি পাবে, তাহলে এটা একটা ডিসঅ্যাডভান্টেজ। প্রপার ফ্যামিলি প্ল্যানিং কখনোই পসিবল হয় না, কারণ তুমি যখন পিজি শিপ করবে ওই 3 বছরে তুমি ফ্যামিলি প্ল্যানিং করতে পারবে না। এসআরশিপের প্রপার ফ্যামিলি প্ল্যানিং হয় না, কারণ তুমি জানো না 3 বছর এসআরশিপের পরে তোমার জব কোথায় হবে, তুমিও কিন্তু ফ্যামিলি প্ল্যানিং ঠিকঠাকভাবে হয় না, এটা একটাও কিন্তু ডিসঅ্যাডভান্টেজ। ওকে, তাহলে অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ সব নিয়ে আলোচনা করলাম, তাহলে তুমি তোমার মতো করে ঠিক করে নাও। যদি এমবিবিএস পড়ার পর তুমি জিডিওমোতে চান্স পেয়ে যাচ্ছ, তুমি জিডিওমো নেবে কি নেবে না, নাকি তুমি নিট পিজির জন্য নেবে, এটা অবশ্যই তোমরা ট্রাই করতে পারো। এবং যারা এমডি করেও যারা নিট পিজি এমডি করেও যারা জিডিওমোতে জয়েন করতে চাইছো, তারা ডেফিনেটলি একটা অ্যাডভান্টেজ পাবে মার্কসের দিক দিয়ে, এক্সপিরিয়েন্স যেহেতু তোমাদের থাকছে, এবং অনেকেই সেটার জন্য জয়েন করবে। দেখা যাক, এরপরে দেখো আরেকটা পোস্ট বেরিয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসরের জন্য, তো অনেকে এমডি করে নেওয়ার পরে সেটার জন্য ট্রাই করবে। যদি সেটার জন্য ট্রাই করে, তাহলে ফ্রেশার্স এমবিবিএসদের জন্য একটা সুযোগ থাকবে, এবং এর মাঝখানে যদি স্পেশালিস্ট মেডিকেল অফিসারের রিক্রুটমেন্ট বেরিয়ে যায়, তাহলে এমডি পাস করে ক্যান্ডিডেট ওই দিকে চলে যাবে, তাহলে কিন্তু এমবিবিএস স্টুডেন্টরা জিডিওমোর জন্য তাদের একটা ভালো সুযোগ থাকবে। ওকে, তাহলে আজকে পুরো ডিটেলসে আলোচনা করলাম, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা কমেন্টে জানাও, দেখা হবে পরের ভিডিওতে। ওকে, চলো, থ্যাংক ইউ।